নমস্কার। আজকে আমার আলোচনার বিষয় শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা, সময়ের অভিঘাত। একটা কবিতা কোন মুহূর্ত থেকে জন্ম নেয়, আর সেই কবিতা কোন মুহূর্তে পাঠককে পৌঁছে দেয়, এই দুটো দুই মেরুর জিনিস। অর্থাৎ কবিতার পাঠক একটা কবিতা পড়ে যে জগৎটি নির্মাণ করেন, হতেই পারে কবি যা ভেবে সেই কবিতাটি লিখলেন তা এক নয়, কিন্তু পাঠককে আবিষ্কারের আনন্দ পেতে হয়। শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের বাবরের প্রার্থনা কবিতাটি পড়তে বসে পাঠক সেই আনন্দটি পান। কবি এই কবিতাটি লিখেছিলেন একটি বিশেষ মুহূর্তে। আমরা কবিতার মুহূর্তে তার প্রমাণ পাই। সেই মুহূর্তে তিনি ইতিহাসের সূত্র ধরে তার ব্যক্তি অনুভূতিকে প্রকাশ করেছিলেন। আর পাঠক আজও একবিংশ শতাব্দীর এই অন্ধকারাচ্ছন্ন সময়ে বসেও, অন্ধকার কারণ আমরা চারিদিকে যা ঘটতে দেখছি তাতে তো স্বপ্ন দেখতে পারছি না, এক নতুন প্রজন্মের কথা ভাবতে গেলে আমরা শিউরে উঠছি। আর সেই মুহূর্তে বসে আমরা যখন বাবরের প্রার্থনা পড়ি, তখন আমরা একটি সময়ের অভিঘাতকে প্রত্যক্ষ করি, নির্মাণ করি। আর সেজন্যই এই কবিতাটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। একটা কবিতা তখনই সবচেয়ে উৎকৃষ্ট কবিতা হয় যখন সে সময়ের দাবিকে অতিক্রম করে এক নতুন সময়কে জন্ম দিতে পারে। বাবরের প্রার্থনা সেই সময় অতিক্রমী একটি কবিতা। এই কবিতাটি পড়ার ক্ষেত্রে আমরা কতকগুলি পন্থা বা পদ্ধতি নিতে পারি, যার একটি অন্যতম হলো কবিতার জন্মকথা এবং কবিতার মধ্যে জন্ম দেওয়া সেই উৎসমুখ। অর্থাৎ একদিকে কবিতাটি কোথা থেকে জন্ম হলো বা কেন জন্ম হলো তার কথা আলোচনা করব, আর অন্যদিকে কবিতার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাব সেই অনন্য জগতে যেখানে এক প্রজন্ম প্রার্থনা করে আর এক প্রজন্মের কাছে। এবার সে আলোচনায় প্রবেশ করতে পারি আমরা। এবার আমরা বাবরের প্রার্থনা কবিতা সম্পর্কিত কিছু তথ্য জানব। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1974 সালে। এই কাব্যগ্রন্থের 15 নম্বর কবিতা ছিল নাম কবিতা বাবরের প্রার্থনা। মোট 47টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। মূল কাব্যগ্রন্থটাকে 3টে অংশে ভাগ করা আছে। প্রথম অংশ মণিকর্ণিকা, মাঝের অংশ ঘর এবং শেষের অংশ হাতেম তাই। বাবরের প্রার্থনা এই কবিতাটি মণিকর্ণিকা অংশের কবিতা। এটা তো গেল তথ্য, কিন্তু এই কবিতার নামটা খেয়াল করলেই আমাদের কেন জানি না মনে হয় বোধহয় ইতিহাসকে আশ্রয় করে এই কবিতাটি লিখছেন শঙ্খবাবু। কিন্তু সত্যি কি ইতিহাস আছে? যদি কবিতাটিকে ভালো করে পড়ি তাহলে কোথাও বাবর হয়ে ওঠেন প্রতীকী চরিত্র। আসলে বাবরের নামের আড়ালে রয়ে গেছে শঙ্খ ঘোষের সময়ের কথকথা। তিনি সময়কে ধরতে চেয়েছেন কবিতায়। প্রতি মুহূর্তে তিনি যাপন করতে চেয়েছেন সময়ের মধ্যে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে মিলিয়ে দেওয়ার একটি কবিতা হলো বাবরের প্রার্থনা। এখন প্রশ্ন, কেন তিনি বাবরের প্রার্থনা নাম রাখলেন, অর্থাৎ বাবর প্রসঙ্গটি কেন এলো? যদি এর উত্তর খুঁজতে যাই তাহলে ইতিহাসের ঘটে যাওয়া একটি কিংবদন্তির দিকে আমাদের তাকাতে হয়। কিংবদন্তি যা আদৌ ইতিহাস কিনা কেউ জানে না, কিন্তু মানুষের কথকথায়, মানুষের গল্প কথায় সেটি সত্যি হয়ে থেকে গেছে। কি সেই কিংবদন্তি? না, বলা হয়ে থাকে নাকি এমন ঘটেছিল যে সম্রাট বাবরের পুত্র হুমায়ুন একদিন রোগশয্যায় শায়িত ছিলেন, মানে প্রচণ্ড অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায় রয়েছে। এরকম সময় বাবর, পিতা বাবর আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আমার দেহের বিনিময়ে
অর্থাৎ আমার শরীর যায় যাক, কিন্তু আমার সন্তান যেন প্রাণ ফিরে পায়। কি অদ্ভুত, কাকতালীয়ভাবে ঘটেও ছিল তাই। কিছুদিনের মধ্যেই হুমায়ুন সুস্থ হয়ে ওঠেন এবং অদ্ভুতভাবে বাবর অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। ইতিহাসে এটি আছে কিনা জানা নেই, কিন্তু কিংবদন্তি বা কথকথায় আছে। তবে অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, মজুমদার, রয়চৌধুরী অ্যান্ড দত্তা, এই বইটির মধ্যে আমরা এই কাহিনীটির কথা পাচ্ছি। পুঙ্খানুপুঙ্খভাবে লেখকত্রয়ী তারা এই ঘটনার পক্ষে যুক্তি দিয়েছেন। ইতিহাসে যাই ঘটুক না কেন, এই গল্পটি শঙ্খ ঘোষকে অনুপ্রেরণা দিয়েছিল সমকালীনতায় দাঁড়িয়ে, এক ধ্বংস হয়ে যাওয়া মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যতের অনিশ্চয়তা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়া আর ব্যক্তি জীবনে নুব্জ হয়ে যাওয়া এক আতুর বাবার চোখ দিয়ে শঙ্খ ঘোষ এ কবিতা লিখতে চেয়েছেন। বাবর আর শঙ্খ ঘোষ হয়ে ওঠেন একটা প্রজন্মের প্রতীক, আর সেই প্রজন্মের আরেক পিঠ হয়ে যায় তরুণ প্রজন্ম, যারা আগামীর ভবিষ্যৎ। শঙ্খ ঘোষ ইতিহাসের নিক্তিতে মেপেছেন নিজের ব্যক্তি জীবনের কষ্টকে। এ কবিতার উৎস মুহূর্তকে তিনি অসাধারণভাবে ধরেছেন কবিতার মুহূর্ত গ্রন্থটির মধ্যে। কবিতার মুহূর্ত সম্বন্ধে বলতে গেলে বলতে হয় শঙ্খ ঘোষের কবিতার জন্ম কাহিনী এই বইটির মধ্যে প্রবলভাবে বর্তমান। সেই কবিতার মুহূর্তে কি বলেছিলেন শঙ্খ ঘোষ একবার দেখে নেওয়া যাক। লিখছেন, শেষ হয়ে আসছে 1947। বড় মেয়েটি বেশ অসুস্থ তখন। ডাক্তারেরা ভালো ধরতে পারছেন না রোগটা ঠিক কোথায়। শুয়ে আছে অনেক দিন, মুখের লাবণ্য যাচ্ছে মিলিয়ে, অথচ তখন তার ফুটে উঠবার বয়স। মন্থর হয়ে আছে মনটা। ঘুরে বেড়াচ্ছে একদিন যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে। দিনের ক্লাস আর সন্ধ্যার ক্লাসের সন্ধিমুখে মাঝখানে অনিশ্চিত ফাঁকা বিকেল। বন্ধুরা কেউ সঙ্গে নেই সেদিন। পশ্চিম থেকে পূবে রাস্তার উপর পায়চারি করতে করতে ঘরের ছবির সঙ্গে মনে ভিড় করে আসে ক্যাম্পাসেরও পুরনো অনেক ছবি। দু একটি ছেলে মেয়ে কখনো কখনো পাশ দিয়ে চলে যায়। তাদের মুখের দিকে তাকিয়ে মনে হয় কদিন আগেও এখানে যত প্রখরতা ঝলসে উঠত নানা সময়ে, তা যেন একটু স্তম্ভিত হয়ে আছে। কেবল যে এখানে তা তো নয়, গোটা দেশ জুড়েই সে কি খুব শান্তির সময় ছিল? একেবারেই নয়। সংঘর্ষ, অশান্তি বরং ভোরের ছিল দিনগুলি। এই পথ, ওই মাঠের প্রতিটি বিন্দু তার কোনো না কোনো উন্মাদনার চিহ্ন ধরে আছে। আজ প্রশমিত হয়ে আছে সব। কিছু একটা হবার কথা ছিল, অলক্ষ্য কোনো প্রতিশ্রুতি ছিল, কিন্তু হলো না, ঠিক হয়ে উঠল না। কিন্তু কেন হলো না? আমরাই কি দায়ী নই? কিছু কি করেছি আমরা, করতে পেরেছি? আমাদের অল্প বয়স থেকে সমস্তটা সময় স্তূপ হয়ে ঘিরে ধরে থাকে মাথা। ফিরে আসে মেয়ের মুখ, মনে পড়ে আমার নিষ্ক্রিয়তার কথা। তাকিয়ে দেখি কলেজ প্রাঙ্গণ ফাঁকা। হাঁটতে হাঁটতে পূবের শেষ প্রান্তে গিয়ে পশ্চিম মুখে ফিরছি আবার। চোখ পড়ে আকাশে, সূর্য আড়াল হয়ে যাবে অল্প পরেই। হঠাৎ তখন মনে হলো মাটির উপর জানু পেতে বসে পড়ি একেবারে এই সূর্যের সামনে। কেউ তো নেই কোথাও, যেন সমস্ত শরীর ভরে উদ্গত হয়ে উঠতে চায় অতল থেকে কোনো প্রার্থনা। সকলের জন্য মনে এলো নামাজের ছবি।
আর সঙ্গে সঙ্গে মনে এলো ইতিহাসের পুরনো সেই গল্প, রুগ্ন হুমায়ুনকে ঘিরে ঘিরে বাবরের প্রার্থনা। মন্থরতার ভেতর থেকে তখন উঠে আসতে চায় কতকগুলি শব্দ, এই তো জানু পেতে, এই তো জানু পেতে। পথ ছেড়ে দ্রুত উঠে এসে আমি সিঁড়ি বেয়ে 3 তলার ঘরে যাই। দিন আর রাত্রির মাঝখানে অল্প সময়ের জন্য পরিত্যক্ত করিডোর, তার শেষ প্রান্তে আচ্ছন্ন একলা ঘর। টেবিলের সামনে এসে বসি, মনে হয় একটা লেখা হবে। এখান পর্যন্তই লিখেছেন শঙ্খ ঘোষ। জন্ম নিল বাবরের প্রার্থনা কবিতা। বাংলা কবিতার বর্তমান প্রজন্মের অভিভাবক তিনি। আজ যখন সাম্প্রতিক সময়ের বিভীষিকাময় চেহারা আমাদের চারিদিকে প্রতিদিন ধরা দিচ্ছে, এক অনাগত অন্ধকার যখন আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে জেগে ওঠে বাবরেরই মতো প্রার্থনা। কবি শঙ্খ ঘোষের প্রতিটি উচ্চারণ যেন আমাদের জীবনের বাস্তবতাকেই ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। এবার কবিতার মধ্যে প্রবেশ করে দেখব শঙ্খ ঘোষ সেই কবিতায় কিভাবে সমস্ত জীবনকে, একটা মানবিকতার ভাবনাকে বিন্যস্ত করেছেন। এ প্রসঙ্গে মনে রাখা দরকার, তিনি কবিতাটি লিখছেন 1974 সালে। ভারতবর্ষ তখন সমস্ত দিক থেকে অসুস্থ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্ত কিছুতে এক অদ্ভুত স্থবিরতা। মানুষ স্বপ্ন দেখতে ভয় পাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। কিছুদিন আগে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর সেই নকশাল আন্দোলন। তরুণ প্রজন্ম বুঝতেই পারেনি কেন বা কিসের জন্য, কোন উদ্দেশ্যে তারা আন্দোলনে নেমেছে। শুধু দুচোখ ভরে স্বপ্ন ছিল তাদের, অন্ধকার থেকে আলোক প্রাপ্তির। ঠিক ছিল না ভুল ছিল, পথ আর পন্থার দ্বন্দ্ব কুড়ে কুড়ে খাচ্ছিল একটা প্রজন্মকে। শঙ্খ ঘোষ, শিক্ষক শঙ্খ ঘোষ, পিতা শঙ্খ ঘোষ অদ্ভুতভাবে দেখছিলেন তার পরবর্তী প্রজন্মের চরম অবক্ষয়ী চেহারাটাকে। প্রজন্মের নকশালদের ওপর তখন পুলিশি নির্যাতন ব্যাপক আকার ধারণ করেছে। ঠিক এই রকম সময় পরিত্রাণ খুঁজেছেন শঙ্খ ঘোষ। মানবতাবাদী, জীবনমুখী পিতা শঙ্খ ঘোষ পূর্ব প্রজন্মের হয়ে পরবর্তী প্রজন্মের সুস্থতার জন্য কামনা করেছেন তিনি। এক স্নেহময় পিতার দৃষ্টিকোণ থেকে বাবরের চোখ দিয়ে বা পিতা বাবরের চোখ দিয়ে তিনি নির্মাণ করেছেন এই কবিতাটিকে, এবং দায়বদ্ধ হতে চেয়েছেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার। ব্যক্তি জীবনে কন্যার অসুস্থতা আর ইতিহাসের বাবরকে মিশিয়ে দিয়ে নির্মাণ করতে চেয়েছেন এমন এক রাস্তা, যে রাস্তা তৈরি করবে একটা পথ। সেই পথ ধরেই নির্মিত হবে এক অনাগত আগামীর সম্ভাবনা। অন্ধকার আচ্ছন্ন সময়ে দাঁড়িয়ে বাবরের প্রার্থনা হয়ে ওঠে এক অনাগত আশার প্রদীপ বা আলোকবর্তিকা। ব্যক্তিগত দুঃখ, ব্যক্তিগত অনুভূতি আর ইতিহাসের সীমানা মিশে যায় সমকালীন দুঃখ দুরাশার মধ্যে, আর দেশকালের অন্ধকার অতিক্রম করে শঙ্খ ঘোষ উচ্চারণ করেন এক মঙ্গলবাণী। তারই প্রতীক হয়ে ধরা দেয় বাবরের প্রার্থনা। 24টি পংক্তি, 6টি স্তবক আর উত্তর পুরুষ বাবরের কথন ভঙ্গির মধ্যে দিয়ে রচিত হয়েছে বাবরের প্রার্থনা কবিতা। প্রতিটি শব্দে, প্রতিটি অক্ষরে বোনা হয়েছে এক সংবেদনশীল পিতার মনের আকুতিগুলো। কবিতার প্রথমেই শঙ্খ ঘোষ লিখছেন প্রথম পংক্তিতে,
এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। শুরুতেই কোথাও যেন বাবর এসে ধরা দিলেন। পুত্র হুমায়ুনের জন্য স্নেহাতুর পিতা বাবরের প্রার্থনা, আল্লাহর কাছে প্রার্থনা করছেন। কিন্তু সেই প্রতীকের আড়ালে যে শব্দটা আমাদের বেশি আঘাত করে গেল, সেটি হলো আজ বসন্তের শূন্য হাত। বসন্ত পূর্ণতার ঋতু, সেখানে শুধু প্রাপ্তি থাকে, অথচ কবি লিখলেন বসন্তের শূন্য হাত। এই যে বাইনারি অপোজিট বা বৈপরীত্যের অবস্থান আমাদের সামনে এলো, এর মধ্যে দিয়েই কবি যেন চিহ্নিত করে দিলেন বিংশ শতাব্দীর ৭-এর দশকের উত্তাল রাজনৈতিক জীবন ভূমিকাটিকে। এবং সেই সময় ওই রাজনৈতিক অস্থিরতা যে মানুষের মধ্যে এক জীর্ণতা, রিক্ততা, স্থবিরতার জন্ম দিচ্ছিল, তার কথাই যেন কবি এখানে বলতে চেয়েছেন। কবিতার মুহূর্তে আমরা দেখেছিলাম সেখানে শঙ্খ ঘোষ বলছেন নিজের কন্যার অসুস্থতা তার হৃদয়ে যে বেদনার জন্ম দিয়েছিল, তার সঙ্গে বাবরের ঘটনা মিশিয়ে তিনিও কবিতা লিখতে বসেছিলেন। অথচ আমরা পড়তে গিয়েই বুঝতে পারছি এখানে কেবল কন্যা নেই, ব্যক্তিগত অনুভূতি কোথাও যেন সামাজিক অনুভূতির সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। তাই তো কবি সমস্ত বসন্তকে, অর্থাৎ সমস্ত প্রজন্মকে ধারণ করতে পাচ্ছেন নিজের হৃদয়ে, আর অনুভব করতে পাচ্ছেন তাদের যন্ত্রণাটাকে। তাই তো সুকান্ত যেমন বলেছিলেন, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সেই অঙ্গীকার যেন শুনতে পেলাম আমরা শঙ্খ ঘোষের ভাবনার মধ্যেও। তাই তো তিনি বলে দিলেন ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথাও যেন তিনি বুঝতে পারছিলেন বসন্ত অর্থাৎ এই প্রজন্ম বোধহয় আর কিছু দিতে পারবে না, কিন্তু তিনি চান, মন থেকে চান এই প্রজন্ম সুস্থ হয়ে উঠুক। আর সেই সুস্থ হয়ে ওঠার জন্য তিনি নিজের জীবনকে বাজি রাখতেও কুণ্ঠাবোধ করেন না। তিনি চাইছেন একটা স্বপ্নময় ভবিষ্যৎ, যে ভবিষ্যতে তরুণ প্রজন্ম বা আগামী প্রজন্ম এগিয়ে যাবে নিজের স্বপ্নকে বোনার জন্য। অথচ তিনি দেখতে পাচ্ছিলেন একটা অন্ধকার বিভীষিকাকে। তাই তো নিজের বিনিময়ে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন কবি। পরের পংক্তিতে আমরা দেখছি কবি লিখলেন কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষয় ফুসফুস ধমনী শিরা। মনে রাখতে হবে এখানে কবি যে যৌবনের অন্তর্হিত হওয়ার কথা বলছেন, অর্থাৎ কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, এই যৌবন আসলে সেই মুহূর্তটা, অর্থাৎ ৭০-এর সেই উত্তাল অগ্নিদগ্ধ অস্থিরতার মধ্যে যে তরুণ প্রজন্ম ভুল বা ঠিকের ঠিকানা খুঁজে না পেয়ে বেরিয়ে পড়েছিল স্বপ্ন পূরণের ইচ্ছে নিয়ে, সেই যৌবন বা তারুণ্যকে বোঝাতে চেয়েছেন। আর বলছেন কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। এই ক্ষয় আসলে এক ধরনের বিকার, যে বিকার সমস্ত সমাজ জুড়ে হয়েছিল, যে বিকার থেকে উত্তরণের রাস্তা কবিরা খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না। সময়ের এই দাবিকে, সময়ের এই চেহারাকে ধরতে চেয়েছেন কবি, আর তাই লিখলেন চোখের কোণে এই সমূহ পরাভব, বিষয় ফুসফুস ধমনী শিরা। আসলে তিনি যেন বুঝতে পাচ্ছেন নষ্ট হয়ে যাচ্ছে সময়, নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটি মানুষের স্বপ্ন, আর একটা প্রজন্মের নষ্ট হয়ে যাওয়ার অর্থই হলো এই দেশের নষ্ট হয়ে যাওয়া, সম্ভাবনার নষ্ট হয়ে যাওয়া। তাই তিনি বলছেন কোথাও যেন সামাজিক ব্যাধির মতো এক না পাওয়া হতাশা, গ্লানি,
দুঃখের দুরারোগ্য ব্যাধি কুড়ে কুড়ে খাচ্ছে সমস্ত ধমনী, শিরা, উপশিরা, ফুসফুসকে। অর্থাৎ এক প্রজন্মের অসুস্থতাকে কবি দেখালেন এখানে। কিন্তু কবি যদি এখানেই থেমে যেতেন তাহলে এই কবিতা হতো একটি নেতিবাচক কবিতা। কিন্তু শঙ্খ ঘোষের এই কবিতা সেই নেতিবাচকতাকে প্রশ্রয় দেয় না, বরং এক ইতিবাচক মনোবৃত্তি নিয়ে তিনি নির্মাণ করতে চেয়েছেন এই কবিতাটিকে। তাই তো বললেন এক নতুন জাগরণের মন্ত্র। তৃতীয় স্তবকে এসেই আমরা দেখছি শঙ্খ ঘোষ একেবারে পজিটিভ মন নিয়ে বা ধন্যাত্মক মন নিয়ে আবির্ভূত। তৃতীয় স্তবকে এসে কোথাও যেন মুক্তি পাওয়ার বা মুক্তির রাস্তাটাকে খুঁজে পাচ্ছেন কবি এবং বলছেন, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। শুনলে মনে হয় কবি যেন আল্লাহর কাছে প্রার্থনা করছেন বা পরমের কাছে প্রার্থনা করছেন। আসলে পরম দরকার নেই, আল্লাহরও প্রয়োজন নেই। কবির বক্তব্যটা জানার জন্য এটুকুই যথেষ্ট। কবি মুক্তির সন্ধান করেছেন, শূন্যের মধ্যে জাগিয়ে তুলতে চেয়েছেন আজানের গান, অর্থাৎ জেগে ওঠার গান। এই শহর মানে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্র যখন শুকিয়ে যায়, সেই শুকিয়ে যাওয়া প্রান্তরে প্রান্তরে তিনি ধূসর শূন্যতার মধ্যে আনতে চেয়েছেন এক মুক্তির গান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই প্রার্থনা হচ্ছে মানবতার প্রার্থনা। তিনি যেন ধ্যান জ্ঞান করেছেন ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ থাকাকে। তাই তো ধ্রুবপদের মতো বারবার উচ্চারণ করেন, আমার সন্ততি স্বপ্নে থাক। প্রথমে বলেছিলেন ধ্বংস করে দাও আমাকে যদি চাও, এবার বললেন পাথর করে দাও আমাকে নিশ্চল। সত্যি তো, যে প্রজন্মের ধারক বাহক কবি, সেখানে দাঁড়িয়ে শিক্ষক শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ দেখছেন তার পরবর্তী প্রজন্ম কেবল সময়ের অন্ধকার থেকে মুক্তির পথ খুঁজতে গিয়ে কোন এক অনাগত অন্ধকারে আরও তলিয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে মুক্তির কথা ভাবাটাই তো স্বাভাবিক। শঙ্খ ঘোষ সেই মুক্তির কথা ভাবছেন, আর ভাবতে গিয়ে যেন কবির হৃদয় বারবার শিউরে উঠছে। তার পারিবারিক জীবনে মেয়ের অসুস্থতা, ঐতিহাসিক কিংবদন্তির বাবরের পুত্র হুমায়ুনের অসুস্থতা, আর শঙ্খ ঘোষের চোখ দিয়ে সময়ের অসুস্থতা, সব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর কবি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর চাপা বুকের মতো সমস্ত সত্তাকে পাথর করে দেওয়ার প্রার্থনা করছেন পরমের কাছে। আর এই যে ধ্রুবপদ হয়ে আসা আমার সন্ততি স্বপ্নে থাক, এই শব্দটি বা শব্দবন্ধটি খুব গুরুত্বপূর্ণ। এটা শুনলে আমাদের যেন মনে হয় কবি এক নিরবিচ্ছিন্ন সুখ শান্তির সন্ধান করছেন। এই ধ্রুবপদের সঙ্গে আমরা মিল পাই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনির কণ্ঠের সেই বিখ্যাত সুর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে শাশ্বত আবেদন, সেই আবেদনটাই যেন সঞ্চারিত হয়ে এসে শঙ্খ ঘোষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, আমার সন্ততি স্বপ্নে থাক। যুগ যুগান্তর ধরে পূর্ব প্রজন্ম পরবর্তী প্রজন্মকে এই শান্তিটুকু দিতে চায়। পরবর্তী প্রজন্মের এই শান্তিটুকুতে থাকা বা শান্তিতে থাকা পূর্ব প্রজন্মের কাছে শ্রেষ্ঠ সাফল্য। এর বেশি মানুষ আর কি বা চাইতে পারে? একজন পিতার এর থেকে বেশি আর কি বা চাওয়ার আছে? অথচ যখন অন্ধকারের কথা ভাবেন, তখন শঙ্খ ঘোষের হৃদয় থেকে উচ্চারিত হয় এই শব্দগুলো, নাকিয়ে শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। কবিতার এই লাইনগুলো পড়লেই বোঝা যায় শঙ্খ ঘোষ প্রশ্ন করছেন। এতক্ষণ পর্যন্ত প্রশ্নের জায়গাটা খুব একটা ছিল না, এবার শঙ্খ ঘোষ প্রশ্ন নিয়ে এলেন। প্রশ্ন এ কারণেই,
এই প্রশ্ন নিজেকে, প্রশ্ন সময়কে, প্রশ্ন সমাজকে, প্রশ্ন ঘটে যাওয়া অতীতকে। কবি যেন বলতে চাইছেন, কেন মেঘনাদ বধে সেই ধ্বনিত হয়েছিল পংক্তি, মরে পুত্র জনকের পাপে। এখানেও তো সেরকমই কথা শুনতে পাচ্ছি, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। কবি যেন নিজেকে দায়ী করছেন, কবি নন, প্রজন্ম দায়ী করছে নিজেকে। এমন একটা সময়ের তারা ধারক বাহক, যে সময়ের ধারক বাহক হয়ে তারা ভবিষ্যৎকে গঠন করতে পারেনি, বরঞ্চ ধ্বংস করেছে বেশি। কবি যেন আত্মগ্লানি থেকে এই প্রশ্নগুলো উচ্চারণ করেছেন। কোথাও যেন মৃত্যুমুখে পতিত হওয়া ভবিষ্যৎ প্রজন্মের এই অদ্ভুত অন্ধকারকে দেখে, আর তারই সঙ্গে তাদের এই নীতিহীন এবং ভ্রান্ত বা পথ খুঁজে না পাওয়া মানসিকতাটাকে, ঠিক নীতিহীন বলা যায় কিনা সন্দেহ বা সংশয় আছে, কিন্তু তারা তো কোনো সঠিক পথ বা দিশা দেখাতে পারেনি, অথচ বেরিয়ে পড়েছিল। এই যে বেরিয়ে পড়া, এর পেছনে কারণ কি? কেন এই তরুণ প্রজন্ম বেরিয়েছিল? তার সন্ধানে আমরা দেখতে পাই, সময় যখন অন্ধকারে তলিয়ে যায়, সময় যখন তাদের কোনো দাবিকেই পূর্ণতা দিতে পারে না, চাকরি নেই, অর্থ নেই, প্রতিষ্ঠা নেই, সামাজিক কোনো শৃঙ্খলা নেই, নারীর কোনো স্বাধীনতা নেই, বেকারত্বের জ্বালা, পেটের খিদে আর স্বপ্ন পূরণ করতে না পারার যন্ত্রণা নিয়েই তো তারা বেরিয়ে পড়েছিল রাস্তায়, নেমেছিল সংঘর্ষের পথে। কবি তো তাই বললেন, এই পাপের বীজাণু আর কিছু করার নেই, কারণ ভবিষ্যৎ প্রজন্ম চলেছে বিপন্নতার দিকে। শিক্ষক শঙ্খ ঘোষ তার পিতৃসত্তা থেকে অনুভব করছেন, এই বর্বর জয়ের উল্লাস আসলে আমার থেকে জন্ম নিয়েছে। আমি, অর্থাৎ পূর্বের কৃতকর্ম, মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। শঙ্খ ঘোষ স্পষ্ট ভাষায় যেন বলে দিলেন যে আসলে আমরা নিজের পায়েই কুড়ুল মেরেছি। কুড়ুল মেরেছি এই অর্থে, এত বেশি স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে একটা প্রজন্মের মানুষ, যে ভুলতে বসেছিল পরবর্তী প্রজন্মেরও কিছু প্রাপ্তিযোগ্যতা উচিত। অর্থাৎ এক প্রজন্মের লোভ লালসা আর এক প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে দিল। এ কথাই, ঠিক এই কথাগুলোই পরের পংক্তিতে যুক্ত করেছেন শঙ্খ ঘোষ। বলছেন কবিতার ভাষায়, নাকিয়ে প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয়ে হার, এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আসলে স্পষ্টভাবে, একেবারে স্পষ্টভাবে এই কথাগুলোকে প্রতিষ্ঠা করছেন শঙ্খ ঘোষ। বলছেন কোথাও যেন এখানে শঙ্খ ঘোষের ওই রাজকীয় একটা আভিজাত্যমূলক পরিবেশ রচনার চেষ্টা আছে। রাজকীয়তা কোথায়? রাজ্য লাভ করার জন্য কত মানুষ, মানে রাজ্য মানে ঐশ্বর্য, ঐশ্বর্য লাভ করার জন্য মানুষ তো ছুটে মরে। তার পেছনে ছুটতে ছুটতে মানুষ ভুলে যায় যে সে সমস্তটা যদি নিয়ে নেয়, অর্থাৎ রাজার হস্ত যদি সবটা নিয়ে নেয়, পরের জন্য কি ফেলে রাখবো? কিছু কি রেখে যাব? শুধুই তো অন্ধকার রাখবো। আমি যদি আমার স্বার্থটাকেই চরিতার্থ করি, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য আর কি বা রেখে যাই? কিন্তু মানুষ যখন লোভের বশবর্তী হয়, তখন আর কিছুই করার থাকে না। এটা ওই পতঙ্গের মতো। পতঙ্গ যেমন আগুন দেখলেই ছুটে যায়, বোঝেই না সে মৃত্যু মুখে পতিত হতে চলেছে, সেরকমই মানুষ একটা বিশেষ সময়ের মানুষ। সে ভাবে আমি এই সময়ে সুখী থাকলেই বোধহয় সবটুকু হয়ে যায়, কিন্তু বোঝে না বোকার মতন সে কাজ করছে। কারণ মানুষের এই সামান্য ভালো থাকা আসলে অনেক বড় অন্ধকারকে ডেকে আনতে পারে। ভবিষ্যতের কথা না ভেবে যখনই কোনো কাজ করা হয়, তা তো আসলে আত্মহত্যারই সামিল। কবিতায় বলছেন যে পুড়িয়ে দেয় সব হৃদয় হার, এবং শরীরের ভেতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। কোথাও যেন শূন্যতা। আসলে সাধারণ মানুষ, বিপন্ন মানুষ,
তাদের অর্থ দিয়ে বা তাদের পরিশ্রম দিয়েই তো একটা বিশেষ শ্রেণী অর্থ করে, লুটতে শুরু করে মানুষকে, অথচ ভুলে যায় কাদের পরিশ্রমের বিনিময়ে তার অর্থ হলো। এই যে ভুলে যাওয়া, এটা মানুষকে একটা অভিশপ্ত প্রজন্মের জন্ম দেয়। বাবরের প্রার্থনা কবিতায় শঙ্খ ঘোষ বাবরকে দিয়ে দেখাচ্ছেন বাবরের যে অনুশোচনা, অর্থাৎ বাবরের কৃতকর্মের ফল ভুগতে হচ্ছে তার পরবর্তী প্রজন্মের হুমায়ুনকে। শঙ্খ ঘোষের যেন মনে হচ্ছে তিনি, অর্থাৎ তার প্রজন্মের কৃতকর্মের বা পাপের ফল ভুগতে হচ্ছে পরবর্তী প্রজন্মকে। সব কি নেবেন? একটা প্রজন্মের সুযোগ সুবিধা সমস্তটাই কি লুঠে নেবেন? শঙ্খ ঘোষের পিতৃহৃদয় জেগে ওঠে এখানে, ঠিক যেমন বাবরের পিতৃহৃদয় জেগে উঠেছিল। শঙ্খ ঘোষের মনে হচ্ছে অনেক ধনসম্পদ, অনেক ঐশ্বর্য পেলেও শেষ পর্যন্ত সব কি পাওয়া হয়, নাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু দিতে পারলে তবেই পাওয়ার সার্থকতা? কবি লিখলেন, আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। আসলে একজন পিতার কাছে সন্তানই তো শ্রেষ্ঠ সম্পদ। অবক্ষয়িত ক্ষয়িষ্ণু সমাজে বসে অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে পথ চলা তরুণ প্রজন্মদের দেখে শিক্ষক শঙ্খ ঘোষের, পিতা শঙ্খ ঘোষের হৃদয় জেগে উঠেছে বেদনায়, আর্ত হয়ে উঠেছেন তিনি। তাই গভীর দুঃখে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। ঈশ্বরের কাছে বাবরের মতোই নতজানু হয়ে প্রার্থনা করছেন পিতা শঙ্খ ঘোষ, পূর্ব প্রজন্মের একজন প্রতিনিধি শঙ্খ ঘোষ। তিনি চাইছেন পরবর্তী প্রজন্মের আরোগ্য, আর কিছু নয়, সুস্থ জীবন। বেঁচে থাকার জন্য আর কি বা চাই? আত্মত্যাগ আর মনুষ্যত্ব বোধের অপূর্ব নিদর্শন এই লাইনটি, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। আসলে বাবর কেউ নন, বাবর একজন প্রতীক। শঙ্খ ঘোষের কবিমন তার ব্যক্তিগত পিতৃহৃদয়কে প্রাধান্য দিলেও সেই পিতৃসত্তাও কেবল কেউ নয়, প্রজন্মটাই আসল। শঙ্খ ঘোষ একটা মিথকে সামনে রেখে তার নিজস্ব ব্যক্তিগত অনুভূতিকে বহন করে নিয়েও নির্মাণ করেছেন এমন এক রাস্তা যা পৌঁছে গেছে ভবিষ্যতের দুয়ারে। তিনি এক সম্ভাবনার কথা ভাবতে চেয়েছেন, যে সম্ভাবনা হয়তো হতেও পারে, যা কিনা এতদিন পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি, অন্ধকার ভবিতব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখান থেকে উত্তরণের রাস্তা খুঁজতে গিয়ে শঙ্খ ঘোষ প্রার্থনাকে ভেবে নিয়েছেন বিকল্প, আর সেই বিকল্প প্রার্থনার মধ্যে দিয়ে তিনি উত্তীর্ণ হতে চেয়েছেন এক আলোকিত ভবিষ্যতের দিকে। কবি বাবরের পিতৃসত্তা হার মানে পুত্রসত্তার কাছে, শঙ্খ ঘোষের পিতৃসত্তা হার মানে ভবিষ্যৎ প্রজন্ম বা পুত্রসম মানুষদের কাছে। সমালোচক লিখেছিলেন, কবিতাটি ভবিষ্যৎ ভারত মুক্তির এক সম্মিলিত প্রার্থনা, যে প্রার্থনার মধ্যে প্রকাশ পেয়েছে বিপন্ন সময় ও সমাজের প্রতি মানবিকতা বোধের এক গভীর অন্তরের আকুতি। অন্ধকার কাটিয়ে দিয়ে এক আগামী আলোক বা আগামী সূর্যোদয়ের দিকে যাত্রার কবিতা হলো বাবরের প্রার্থনা। এক অদ্ভুত, সুন্দর এবং সময়ের বার্তাবহ অপূর্ব কবিতা।